সদর শহর থেকে দূরে গভীর জঙ্গলের ভিতর চাপা পড়ে আছে এক পুরনো অ্যাসাইলাম। আজও সেখানে কেউ যায় না। লোকমুখে শোনা যায়, রাত নামলেই ভেসে আসে অদ্ভুত সব আওয়াজ। কারো কান্না, কারো হাসি, আবার কারো করুণ আর্তনাদ। নমস্কার বন্ধুরা, আমি বাপ্পা আবারও চলে এলাম অজানা অনুভূতির নতুন একটি গল্প নিয়ে। একবার শোভন ও তার 3 বন্ধু মিলে প্ল্যান করে জঙ্গলে পিকনিক করতে যাবে। কেউ জানতো না সেই পথের মাঝেই আছে সেই পরিত্যক্ত অ্যাসাইলামটি। পিকনিকে সারাদিন অফুরন্ত আনন্দ করে বাড়ি ফেরার পথে এক জায়গায় হঠাৎ তাদের গাড়িটি খারাপ হয়ে যায়। আবার ওদিকে সন্ধ্যা নেমে এসেছে। শোভন ও তার বন্ধুরা হাঁটতে হাঁটতে পৌঁছে যায় সেই অ্যাসাইলামের সামনে। চারপাশে ঝোপঝাড়, ভাঙা দরজা, দেয়ালে রক্তের দাগ। দেখতে দেখতে আশেপাশটা কালো অন্ধকার হয়ে এলো। আশ্রয়ের জন্য তারা সবাই মিলেই সেই অ্যাসাইলামের ভিতর ঢুকে পড়ল। শোভন পকেট থেকে একটা মোমবাতি আর লাইটার বের করে মোমটা জ্বেলে নিল। মোমের হালকা আলোতে তারা ঘরের ভিতরটা ঘুরে দেখতে লাগলো। হঠাৎ তৃষ্ণা শুনতে পেল কেউ যেন তার কানের কাছে এসে ফিস ফিস আওয়াজে বলছে, কেউ বাঁচবে না, বাঁচবে না, তোমরা সবাই মরবে। মনে হলো শব্দটা আস্তে আস্তে কানের কাছে আসছে। হঠাৎ নীল বলে ওঠে, দীপ্তি কোথায়? এই তো এখানে ছিল এইমাত্র। তার মোবাইলটি মাটিতে পড়ে রয়েছে। শোভন, নীল আর তৃষ্ণা আতঙ্কে খুঁজতে থাকে দীপ্তিকে, কিন্তু ফিসফিস শব্দটি বাড়তে থাকে, যেন শত শত কণ্ঠ একসাথে বলছে, আমরা এখানেই আছি, চিরকাল, তোমরাও থাকবে। পরের দিন সকালে একটি পুলিশের গাড়ি এসে শুধু তৃষ্ণাকে খুঁজে পায়। বাকিদের আর খুঁজে পাওয়া যায়নি। তবে তৃষ্ণা আজও কথা বলতে পারে না। সে এখন একটা মেন্টাল অ্যাসাইলামে ভর্তি।